হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছো 2026 তাদের জন্য আজকের এই ভিডিওটি ম্যাথামেটিক্সের অবজেক্টিভের উপর। আমি এখানে পর্ষদের টেস্ট পেপার যা আছে পর্ষদ, তার পেজ নাম্বার 400 থেকে করছি। আজকের পেজ নাম্বার হচ্ছে 400। যে কোশ্চেন পেপারটি ছিল কোচবিহার সুনীতি একাডেমির কোশ্চেন পেপার। তো তোমরা বইটি খুলে এই কোশ্চেন পেপারটা ফলো করতে পারো। আমি মূলত অবজেক্টিভ বলতে যেগুলো 2 মার্কসের 2 × 10 সেই 2 মার্কসের 4 নং অর্থাৎ 4-এর 1 থেকে শুরু করে যত দ্রুত যতটা পারা যায় তাই করছি। চলো আমরা স্টার্ট করি। 4-এর 1-এ আছে 2 sin 3 থিটা ইকুয়াল টু 1। তাহলে sin 6 থিটা ইকুয়াল টু কত? তো আমি এখানে শুরু করছি। দেখুন, তোমরা দেখে নাও 4-এর 1। তো যেটা দেওয়া আছে এখানে কোশ্চেনটাও বুঝে যাবে। কোশ্চেন আছে 2 sin 3 থিটা ইকুয়াল টু 1, আর আমাদের বেসিক্যালি বের করতে বলেছে মাঝখানে একটা কন্ডিশন আছে sin 6 থিটা ইকুয়াল টু হোয়াট। তো এটা যদি আমরা এখান থেকে শুরু করি যে sin 3 থিটাকে যদি আমি এই দিকে রেখে দিই তাহলে এদিকে 1/2 হবে। এবারে তোমরা ভাববে কি যে sin 3 থিটা ইকুয়াল টু এই যে 1/2 ভ্যালুটা 4 থেকে ভাবো সাইন দিয়ে কার ভ্যালু 1/2 বা হাফ। তো তোমরা তো জানো সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো এবার যদি বোথ সাইড কম্পেয়ার করো, এদিকে সাইন মিলে গেছে, তাহলে 3 থিটার জায়গায় কে আছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি 3 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেয়ারফোর থিটা ইকুয়াল টু কত লিখতে পারি? 3 দিয়ে ডিভাইড করলে 10 ডিগ্রি। কিন্তু আমাদের যে ভ্যালু বের করতে বলছে সাইন 6 থিটা। তাই এখানে চলে আসো, আমি পাশে করছি। দেয়ারফোর সাইন 6 থিটা মানে কি লিখবো? সাইন 6 × 10 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি। এবার সাইন 60 ডিগ্রির ভ্যালু কি? √3/2। বাস এটাই আনসার। এরকম লিখলে 2 মার্কস পেয়ে যাবে। এবার নাম্বার 2 কোশ্চেন কি বলছে? কে এর কোন মানের জন্য kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। আমি লিখছি 4 রোমান 2। তো আগে দ্বিঘাত সমীকরণটা আমার লিখতে হবে। আমি বই থেকে দেখেই লিখছি kx² + 2x - 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2। তা আমরা লিখব অতএব k × 2² বীজ মানে x এর ভ্যালু, তাহলে 2 × 2 - 3 = 0। কেন লিখব? যেহেতু একটি বীজ, এই কথাটা লিখে দেবে, একটি বীজ ইকুয়াল টু 2। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ হয়, এখানে একটি বীজ দিয়েছে। যে বীজের ভ্যালু, যে বীজ দেওয়া থাকবে সেটা হলো x এর ভ্যালু। দ্যাট মিনস x = 2 এবং এই ভ্যালুটা এখানে বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, মানে উভয় দিক সমান হবে। তো 2² মানে কি? 4k প্লাস 2 দুগুণ কত? 4 - 3 = 0। তার মানে কি 4k + 1 = 0। তার মানে আবার চিন্তা করো, 4k = কত হচ্ছে? -1। দেয়ারফোর k = কত? -1/4। k এর ভ্যালু চেয়েছে, এখানে আনসার লিখবে আর সর্বদাই আনসারটা হাইলাইট করবে। এবার 4 এর রোমান 3। 4 এর রোমান 3 কোশ্চেন কি বলেছে আমি এখান থেকে তোমাদের কোশ্চেন পেপার থেকে আগে পড়ি। বলা আছে কি যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। বৃত্তের ওপর কিউ একটি বিন্দু আছে, সেই কিউ বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে পি অপর একটি বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক আছে, একটির নাম পি কিউ আর একটির নাম পি আর। এই দুটি স্পর্শক টানার পর পি কিউ ও আর বলে যে চতুর্ভুজ গঠিত হলো তার ক্ষেত্রফল কত? আমি চিত্র এঁকে আবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এটা কেন্দ্র। তো এর দুটি স্পর্শক টানা হয়েছে। আগে স্পর্শকটা অঙ্কন করি।
এই পর্যন্ত তোমরা স্পর্শক ধরে নাও। এটা হলো পি বিন্দু আর এটা হলো কিউ বিন্দু। এই কিউ থেকে পি এর দূরত্ব 13 সেন্টিমিটার। আর এই দিকে আরেকটি স্পর্শক আছে আর বিন্দু, এই কেন্দ্র ও। এবার যদি আমরা এটা যুক্ত করি ও এর সঙ্গে এটা, আর ও এর সঙ্গে আর যদি যুক্ত করি, তাহলে এবার লক্ষ্য করো এটা হলো ও বিন্দু। তাহলে কি কি চতুর্ভুজ তৈরি হলো? পি কিউ ও আর। এটা তোমরা সলভ করার জন্য করবে কি, ও কেন্দ্র আর পি যোগ করে দেবে। যোগ করে দিলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হলো। এবং একটা উপপাদ্য তোমরা এরকম পড়েছো, এবারের জন্য উপপাদ্যটি ইম্পর্ট্যান্ট আছে। তো এই ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। তো বহিস্থ বিন্দু থেকে যখন কোনো বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে এটা 13 হলে এটাও কত হবে? 13 সেন্টিমিটার। আর এটা ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। এবং এই ত্রিভুজ দুটি সর্বসম। তার মানে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তা আমরা লিখব এখানে চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ চিহ্ন দিলেই ক্ষেত্রফল বোঝাবে, ত্রিভুজ পি কিউ ও। এই যে দেখো পি কিউ ও, অর্থাৎ এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে তার দ্বিগুণ, সেই জন্য 2 দিয়ে গুণ করেছি। তাহলে 2 ইন্টু কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো এইটা হলো সমকোণ। কেন সমকোণ? তোমরা একটা উপপাদ্য পড়েছো, জাস্ট এর আগের উপপাদ্যতে আছে কোনো বৃত্তের স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তো এটা লম্ব হওয়া মানে কি? এটা ভূমি, এটা লম্ব। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে কিউপি, কিউপি ইন্টু উচ্চতা হচ্ছে কি? ও কিউ। তো 2 আর 2 তো কেটে দেওয়া যায়। তাহলে কিউপির ভ্যালু কত? কিউপির ভ্যালু 13 আর ও কিউ এর ভ্যালু কত? 5 এত বর্গ সেন্টিমিটার। তার মানে কত হলো? 5 13 65 বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর। এটা ভাববে না যে আমি একটি ত্রিভুজের ক্ষেত্রফল করলাম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই অংশ, তাকে 2 দিয়ে গুণ করলাম, 2 আর 2 কেটে গেল। তো এটাই হবে আনসার, এর বেশি লাগবে না। এইবার 4 এর রোমান 4 কি বলা আছে কোশ্চেন আমি দেখে নিচ্ছি। 4 এর রোমান 4 বলছে কি, একটি শঙ্কু, আমি একটু চিত্র এঁকে তোমাদের বোঝাই। একটি শঙ্কু, এটা পরিমিতির কিন্তু বইয়ে একটা অঙ্ক আছে। এই হলো একটা শঙ্কু, আর একটা আছে অর্ধগোলক, আর আছে একটি চোঙ। এদের উভয় তিনজনেরই ব্যাসার্ধ সমান এবং উচ্চতা সমান। কোশ্চেনে এই কথাটি বলা আছে, ব্যাসার্ধ সমান এবং উচ্চতা সমান। তো এর আয়তন হচ্ছে V1, এর আয়তন হচ্ছে V2, এর আয়তন হচ্ছে V3। আমাদের প্রমাণ করতে বলছে কি, যে এখানে প্রমাণ করতে হবে, আমি তোমাদের কোশ্চেন বোঝানোর জন্য এই কথাটা লিখছি, প্রমাণ করতে হবে যে V1/1 ইকুয়াল টু V2/2 ইকুয়াল টু V3/3। তোমরা বুঝে নেবে, অঙ্কটা একটু ইন্টারেস্টিং আছে। বইয়ের এই 3 ছবিওয়ালা অঙ্ক আছে তোমাদের, কিন্তু সেখান থেকে তোমরা এটা করতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাচ্ছি দেখো, অর্ধগোলকের এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে এদের প্রত্যেকের ব্যাসার্ধ কি হবে? প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ সমান বলেছে, তাহলে কত ধরবো? আর ধরবো। আর অর্ধগোলকের উচ্চতাটা কত হচ্ছে? এই ব্যাসার্ধটাই উচ্চতা, তাহলে এরও উচ্চতা কত হবে? আর। আর এরও উচ্চতা কত হবে? আর। তার মানে এই প্রত্যেকটি জ্যামিতিক চিত্রের ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে আর।
তো আমরা এখানে লিখব, ধরি প্রত্যেকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, অতএব প্রত্যেকের উচ্চতা ইকুয়াল টু অর্ধগোলকের উচ্চতার সমান। আর অর্ধগোলের উচ্চতা কত? আর একক। তার মানে এই কথার থেকে, এই যুক্তি থেকে এলো কি প্রত্যেকের উচ্চতা হচ্ছে আর একক, ব্যাসার্ধ আর একক। তার মানে এবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে অতএব V1 হচ্ছে কি শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন একক, এককটা লিখছি না, তোমরা বুঝে যাবে। তার মানে কত হচ্ছে 1/3 পাই আর কিউব। আর V2 এটা অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই আর কিউব। আর এইদিকে V3 হচ্ছে কি তোমাদের চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, মানে কি পাই আর কিউব। এবার দেখো, এটা তো তিনটা পরপর ভাগ করা যাবে না। এবার একটা কাজ করি, এখান থেকে তোমরা দেখো একটা জিনিস লিখতে পারো। এর পাশে যদি আমি লিখি, দেখো V1 ইকুয়াল টু 1/3 পাই আর কিউব, তাহলে এই 3 দিয়ে যে V1 কে যদি গুণ করি, তাহলে 3V1 ইকুয়াল টু কি থাকবে পাই আর কিউব। আর এখানে এটাকে যদি 2/3 দিয়ে যদি এটাকে গুণ করে দেই, কি হবে 3V2/2 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব 3V2/2 ইকুয়াল টু কি পাই আর কিউব। কেন করছি এখনই বুঝে যাবে। আর V3 ইকুয়াল টু তো কত দেওয়া আছে পাই আর কিউব। এই তিনটেকে পরপর কেন লিখলাম, দেখো সবারই ভ্যালু কিন্তু আসলো পাই আর কিউব। তাহলে রাইট সাইডে যদি ভ্যালু সমান হয়, এই তিনটেকে সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব 3V1 ইকুয়াল টু 3/2 V2। আর একটা কি লিখতে পারি, লাস্টেরটা শুধু V3। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি 2 দিয়ে সবাইকে গুণ করি বা আগে 3 দিয়ে ভাগ করি, 3V1/3 ইকুয়াল টু 3V2/2। আগের আছে, একটা 3 দিয়ে ডিভাইড করছি, আর এখানে কি V3/3। তো 3 দিয়ে 3 কাটলো, এই 3 দিয়ে 3 কাটলো, এটা কাটছে না। তার মানে অতএব ফাইনালি কি পেলাম, V1 নিচে কি আছে 1 ইকুয়াল টু V2 এখানে নিচে কত আছে 2 ইকুয়াল টু V3 কত 3। বাস প্রমাণ করতে বলছে, লিখে দেবে প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে যদি অবজেক্টিভ, তো খুব দরকারি, অবজেক্টিভ প্রেডিক্ট করা যায় না কোন পেজ থেকে কোথা থেকে আসবে। দ্রুত যত পেজ পড়া যায় তত সলভ করতে হবে, কিন্তু বড় অঙ্কগুলোও সলভ করতে হবে 5 থেকে শুরু করে 14 পর্যন্ত। তা তোমাদের মধ্যে যদি কোনো ডিমান্ড থাকে বিশেষ দিক, যেমন অ্যালজেব্রা হতে পারে, পরিমিতি হতে পারে, তোমাদের সম্পাদ্য হতে পারে, তোমাদের স্ট্যাটিস্টিক্স হতে পারে, তো আমাকে শুধু যে কোনো একটা নাম কমেন্টে লিখে দাও। নেক্সট ভিডিওটা আমি ইম্পর্টেন্ট খুঁজে খুঁজে দেবো, শুধু একটা পেজ ধরে নয়, যাতে তোমাদের সামনে একবারে কাজেও লাগে, সলভও হয়ে যায়। এবার 4 এর রোমান 5, এখানে যে কোশ্চেনটি আছে, কোশ্চেনটি আমি বলে দিচ্ছি। এ আর বি এর মূলধনের অনুপাত, এ এবং বি আছে, তাদের মূলধনের অনুপাত তোমরা বইটা হাতের কাছে নিয়ে দেখতে পারো 10:9। তা আমি বলেও যাই, অঙ্কটা করেও যাই। তা আমরা কি লিখব, ধরি এ এর মূলধন ইকুয়াল টু 10x টাকা, আর বি এর মূলধন ধরলাম আমরা 9x টাকা। 10 আর 9x কোত্থেকে পেলাম, অনুপাতকে ফলো করে আমরা ধরলাম। এবার বলেছি কি, এ টাকা খাটে 9 মাস, এর যে টাকা সেটা খাটে 9 মাস, তাহলে বি এর টাকা খাটে কত মাস, যখন তাদের লাভের অনুপাত, দুইজনের লাভের অনুপাত হচ্ছে 2:1। এই যে কোশ্চেনটা হলো এইটুকু, এই যে বি এর টাকা কত মাস খাটে। তা আমি একটা কাজ করব কি, লিখবো এখানে, ধরি বি এর, যারটা দেওয়া নেই সেটা ধরবো,
বি এর মূলধন খাটে সমান সমান ওয়াই মাস। এক্স আর ধরতে পারলাম না, কারণ আগে একবার এক্স আমরা ধরে ফেলেছি। দেয়ারফর এটি কিউ, অতএব আমরা কি মূলধন বাই মূলধন ইকুয়াল টু লাভ বাই লাভ। মূলধন কত এর 10x বাই বি এর কত, আচ্ছা এর মূলধন 10x আর বি এর মূলধন 9x থাকলো। এখানে একটা কথা আছে, এর মূলধন খাটে 9 মাস, তাহলে ইন্টু কি করব 9, আর বি এর মূলধন ধরলাম কত ওয়াই মাস ইন্টু ওয়াই। তো এটা হলো কি মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাতেই কিন্তু তাদের লাভের অনুপাত হয়, মানে 2:1। তো এবার এখানে কি কি কাটতে পারছি, এক্স এক্স কাটলো, 9 9 কাটলো, আর এবার দেখো কি হয়, বজ্রগুণন করলে কি পাচ্ছি, 2 দিয়ে ইন্টু করলে 2y ইকুয়াল টু 10। দেয়ারফর y ইকুয়াল টু কত হবে, 10 কে ভাগ করলে 5। তাহলে আমরা লিখব কি, অতএব বি এর মূলধন খাটে সমান সমান 5 মাস। এটাই হলো উত্তর। অলওয়েজ আনসারটা হাইলাইট করবে। এবার বলেছে কি 4 এর রোমান 6, দেখো এখানে কোশ্চেনটা বলেছে ঘড়ির কাঁটার, একটি ঘড়ির ঘন্টার যে কাঁটা আছে সে যদি 1 ঘন্টা আবর্তন করে তার যে কোণ তৈরি হবে কেন্দ্রে, তার বৃত্তীয় মান কত। তা তোমরা তো নিশ্চয়ই জানো ঘন্টার যে কাঁটা আছে ঘড়ির ঘন্টার কাঁটা কত ঘন্টা একটা আবর্তন করে, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় আবর্তন বা অতিক্রম বলতে পারো, 12 ঘন্টায় আবর্তন করে একটা রাউন্ড ঘুরে আসে, মানে কত ডিগ্রি কোণ কেন্দ্রে, 360 ডিগ্রি। অতএব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় জিজ্ঞেস করেছে, 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি বাই 12, 12 দিয়ে এটা কাটলে কত হয়, 3 12 36 মানে 30 ডিগ্রি। অতএব 30 ডিগ্রিকে বৃত্তীয় মান করতে হবে, ভুলে যাবে না, কোশ্চেনটা ভালো করে দেখে নেবে। বৃত্তীয় মান মানে পাই বাই 180 ডিগ্রি, এখানে ডিগ্রি বৃত্তীয় মানে আর ডিগ্রি লিখবে না, ইন্টু 30 দিয়ে কাটলে কত হয় 6, কেউ কেউ একবারে লিখতে পারো পাই বাই 6। অতএব নির্ণেয় কোণ, যে কোণ আমাদের নির্ণয় করতে বলছে সেই নির্ণেয় কোণের মান বা কোণ ইকুয়াল টু লিখবে পাই বাই 6, বৃত্তীয় মানে চেয়েছে, বৃত্তীয় মান হয়ে গেল। এবার 4 এর 80 রোমান 7, আমি এখানে কোশ্চেনটা লিখে বুঝিয়ে দিচ্ছি। বলা আছে কোশ্চেনটা এরকম, x প্লাস 2/y ইকুয়াল টু আছে 4/3 কমা দিয়ে y প্লাস 1/x ইকুয়াল টু 9/2 দিয়ে বলেছে যে আমি কি বের করতে হবে, আমি এটা এখানে বলে দিচ্ছি। এবার মান বের করতে বলছি কি, এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8/x কিউব ওয়াই কিউব এর মান কত, এই হলো কোশ্চেন। তা আমি শুরু করছি। দেখো এবার এই যে দুটো রাশির মান দেওয়া আছে সেই দুটো রাশিকে গুণ করি। কিরকম গুণ, এক্স প্লাস আমি 2/y এর সঙ্গে ইন্টু করব এই পার্টটা কি আছে, ওয়াই প্লাস 1/x, তার মানে ডান দিকে কি হবে, এটা আর এটার গুণ, অর্থাৎ 4/3 ইন্টু 9/2। এবার আগে বাদিকের গুণটা করে নেই। এক্স দিয়ে যদি স্টার্ট করি কি হবে, প্রথমে হবে এক্স ওয়াই প্লাস এক্স দিয়ে এই 1/x কে ইন্টু করলে কত হয়, এক্স বাই এক্স। তোমাদের ক্লিয়ার করে সব স্টেপ লিখি। এবার 2/y দিয়ে যদি এটাকে ইন্টু করি তাহলে 2/y ইন্টু ওয়াই প্লাস এটা দিয়ে এটাকে ইন্টু করলে কি হবে, এই যে 2 একে উপরে 2 আর নিচে কি হবে এক্স ওয়াই, গুণ হয়ে গেল। আর এদিকে কি কি কাটে, কাটছে হচ্ছে 2 দিয়ে যদি 4কে কাটি 2, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দুগুণ কত হলো 6। এবার বাদিকের কাজটা একটু করি, কি কাজ, এই ওয়াই দিয়ে ওয়াই কাটে, এক্স দিয়ে এক্স কাটলে এখানে 1 থাকে, ভুল করে আবার এটাকে 0 ভাববে না, কারণ 1 থাকে। তাহলে এখানে কি থাকছে, এক্স ওয়াই প্লাস এখানে থাকছে 1, তারপরেরটায় 2, তারপরেরটায় 2/xy ইকুয়াল টু থাকছে 6। এবারে ঘটনাটা দেখো কি করব আমি,
এক্স ওয়াই প্লাস 2/xy বাদিকে রেখে দিলাম, ওইদিকে 6 ছিল, 2 আর 1 3, ওইদিকে মাইনাস হয়ে গেল। এবার বাদিকে যদি ঘন করি মানে কিউব করি xy প্লাস 2/xy, এটার হোল কিউব যদি করি 6 থেকে 3 গেলে যে 3 থাকে তারও কিউব করব। এবার a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে, আমি বলে দিই অনেকের মনে নেই, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, ab মানে xy ইন্টু 2/xy, এটা ab হলো, ইন্টু a প্লাস বি, a হচ্ছে xy প্লাস b হচ্ছে 2/xy, এটা হলো ফর্মুলা। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমার এত বড় হলো, ইকুয়াল টু 3 কিউব মানে 27। এবার এখানে দেখো কি কি কাটতে পারি, xy আর xy কাটতে পারি, আর কিছু কাটতে পারি না। তো এইটার হোল কিউব মানে কি x কিউব y কিউব প্লাস 2 এটার হোল কিউব মানে কি 2 মানে 8 x কিউব y কিউব, এইটুকু অংশেরই মান চেয়েছে, প্লাস এখানে থাকে 3 ইন্টু এই জিনিসটার মান আমরা একটু আগে বের করেছি কত, এটার মান কত ছিল 3 ছিল, তাহলে এখানে লিখবো কি 3 ইকুয়াল টু ওইদিকে আছে কত 27। তাহলে অতএব x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউব ইকুয়াল টু 3 3 9, ওইদিকে মাইনাস করলে 27 থেকে 9 গেলে কত থাকে 18। বাস একবারে করবে, এগুলোতে সময় নষ্ট করবে না, তবে তাড়াহুড়া করতে গিয়ে ভুল ইনফরমেশন দেবে না। এবার হচ্ছে কি তোমাদের ছবিতে দেখাচ্ছি আমি যে ডান দিকেও, এই পেজটার ডান দিকেও কিছু এখনো অঙ্ক বাকি আছে, সেটা আমি বই থেকে করছি। আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এবারে ডান দিকে এখানে যা কোশ্চেন আছে, প্রথমে একটা ত্রিভুজ দিয়ে আছে সদৃশ্যতার, এটা অনেকের সমস্যায় পড়ে, পরের কোশ্চেনটা একটু আলাদা ধরনের, এটাও আমরা করব। আর এই দুটো বা তিনটে অঙ্ক খুব একটা পরিচিত তোমাদের মধ্যে, তো মূলত এই দুটো অঙ্ক দেখে। এখানে একটা কোশ্চেনটা কি বলেছে আমি ত্রিভুজ এঁকে তোমাদের বোঝাচ্ছি। কোশ্চেনটা হলো 4 রোমান 8। এরকম একটা ত্রিভুজ আছে, এবং এখান থেকে এই বাহুর উপর লম্ব টানা আছে। এটা তোমাদের পরিচিত চিত্র, যেখানে পিথাগোরাসের উপপাদ্য আছে সদৃশ্যতার, সেই সব জায়গায় তোমরা পাবে। এর এ কোণটা, এই কোণটা হলো এ, এবং এটা পুরো কোণটা হচ্ছে কি সমকোণ, এটা বি, এটা সি, এই অতিভুজের ওপর এডি লম্ব টানা আছে। টানার পর বলেছে এই বিডিটা হচ্ছে 5x একক, হ্যাঁ 5x একক, আমি একক লিখলাম না। আর ডিসি বলেছে কি 20x একক হলে এই যে এডি বাহুটা এটা কত। তো যখন কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়, তখন পাশে যে দুটো ছোট ত্রিভুজ হয় তারাও সদৃশ্য, এবং তারা প্রত্যেকে কিন্তু বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তা আমরা সরাসরি লিখব প্রশ্ন মতে, এই যে কথাটা আমি বললাম ওটা প্রশ্নে আছে, তাই আমরা প্রশ্ন মতে বলবো ত্রিভুজ এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ ডি সি। এবং এখানে একটা কথা বলি, এই সদৃশ্যতা প্রমাণ করতে গিয়ে তোমরা দেখেছো যে এই কোণটি এই ছোট ত্রিভুজের ডান দিকের ত্রিভুজের এই কোণের সমান, আর এই ত্রিভুজের আমি কালার চেঞ্জ করে বলছি এই কোণটি এর এই কোণের সমান। তো এবার যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে যায় তখন তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তা অনুরূপ বলতে আমি যদি এখানকার বিডি বাহু নেই, ধরো আমি বিডি দিয়ে স্টার্ট করলাম, বিডি কার নিলাম বাঁ দিকের ত্রিভুজের, বাই ডান দিকের ত্রিভুজের বিডির সঙ্গে সংলগ্ন বাহুটা হবে না বিডির অনুরূপ বাহু। অনুরূপ বাহু কি করে ডিটারমাইন করব আমরা, দেখো এই কোণের সমান কোণ কোন ছিল এই কোণ, আর এই কোণের সমান ছিল আমাদের কোণটা এই কোণ। তা এখানে এই কোণের বিপরীত বাহু তার সমান কোণের বিপরীত বাহুকে বলা হয় সদৃশ্য বাহু। তার মানে আমি যদি বিডি নেই তাহলে এখানে কি নেব, নিচে এডি নেব।
ইকুয়াল টু, ধরো এই ত্রিভুজে এবার এডি নিলাম, আগেরটা আমি মুছে দিলাম, দেখো আগেরটা মুছে দিয়ে তোমাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে অনুরূপ বাহু বুঝতে পারে না। এবার এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমি এডি কে নিলাম, তাহলে ডান দিকের ত্রিভুজের কোণটার সমান নেব, এডি কি, এই বি কোণের বিপরীত বাহু, এই বি কোণ এই কোণের সমান ছিল, তাহলে এর বিপরীত বাহু কে, ডিসি, তাহলে এডি বাই কি লিখবো, ডিসি। এইটুকু কথা ধরতে পারলে আর কিন্তু সমস্যা নেই। এই জন্য অনেকে সদৃশতার অঙ্ক করতে ভয় পায়। তার মানে বজ্রগুণন করলে আমি কি পাবো, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। এই দিকের কাজ খুব ইজি, সুতরাং এই সদৃশ্যতার অনুরূপ বাহুটা ধরার চেষ্টা করবে। তো এডি ইকুয়াল টু কী হবে, রুট ওভার বিডি হচ্ছে আমাদের 5x একক, আর এটা হলো 20x একক। তো এবার একক কথাটা লিখবো, বর্গমূল করার পর 5×20 হচ্ছে কত, 100x স্কোয়ার একক, তার বর্গমূল করলে কত হবে, 10x একক। তো আমার এডির মান চেয়েছে, এডির মানটাই বেরিয়ে গেল, এখানেই উত্তর লিখে দেবে। এবার চলে আসি পরের কোশ্চেনটা, বলছে একটি আয়তঘন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, কোশ্চেনও বলছি বুঝিয়েও দিচ্ছি। 4 এর রোমান 9, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই করতে হবে। বলছে একটি আয়তঘনে আছে, তার 3টি বাহুর দৈর্ঘ্য, প্রথমটি দৈর্ঘ্য হচ্ছে 4√6 সেন্টিমিটার, এটা কিন্তু আয়তঘন, প্রথম বাহু মানে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 2√6 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 2√6 সেন্টিমিটার। বলছে এই আয়তঘনকটা থেকে বা এর সমান আয়তন থেকে দুটো বৃহত্তর ঘনক বের করে নেওয়া হলো, মানে বানিয়ে নেওয়া হলো। সেই ঘনকের একটি ঘনকের আয়তন কত হবে, দুটি কিন্তু ঘনক নেওয়া হয়েছে, সেখান থেকে দুটি বৃহত্তর মাপের ঘনক নেওয়া হয়েছে, তার একটি ঘনকের আয়তন কত, একটির আয়তন হলেই আমার উত্তর হয়ে যাবে, একটির আয়তন কত। তো বৃহত্তর ঘনক যখন বানিয়ে নিয়ে আসি, তাহলে দুটি ঘনকের মোট আয়তন এই আয়তঘনের আয়তনের সমান হবে। তা আমরা লিখব, ধরি প্রতিটি যে ঘনক বানিয়েছি সেই প্রতিটি ঘনকের বাহু ইকুয়াল টু এ একক, ঘনকের বাহু সাধারণত এ ধরা হয়, তাহলে দুটো ঘনকের ঘনফল আর এই যে আয়তঘন আছে যার এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি দিয়েছি তার আয়তনের সমান হবে। তা দুটো ঘনকের ঘনফল কি, একটি ঘনফল হচ্ছে এ কিউব, তাহলে দুটোর বেলা কি হবে, 2a কিউব ইকুয়াল টু যে আয়তঘন আছে সেটা কি 4√6 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে একটা 2 তো কেটেই দেই, এই লাস্টের 2টা কাটলাম, তাহলে a কিউব ইকুয়াল টু 4 ইন্টু 2, ভালো করে দেখো 4 ইন্টু 2, এই 2 কেটে গেছে, ইন্টু √6 ইন্টু √6 মানে কত, 6 ইন্টু একটা √6 কিন্তু পড়ে থাকলো, তার মানে a কিউবের মান কত হলো, 4 দুগুণে 8, 6 8 48 √6। তাই এটা a কিউবটাই তো একটি ঘনকের আয়তন, তাহলে আমরা লিখব অতএব প্রতিটি ঘনকের আয়তন বা একটি ঘনকের আয়তন একই কথা, একটি ঘনকের আয়তন বা ঘনফল একই ভাষা ইকুয়াল টু 48√6, এককটা অবশ্যই লিখবে ঘন একক। এই হচ্ছে এখানকার একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এর পরের অঙ্কগুলো আর 2-3টে অঙ্ক আছে, খুবই ইজি আছে, তোমরা মনে হয় নিজেই পারবে। যেমন আমি একটু টাইম আছে বলে দিই, 4 এর রোমান 10, এখানে বলেছে যে বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার মানে যেটা R% বলে, তো এই R% ইকুয়াল টু 6.1/4%, তাহলে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে, মূলধনটা কত হবে, দ্বিগুণ হবে। এটা হলো কোশ্চেন পার্ট। এবার দেখো আমরা শুরু করব কি করে, ধরি মূলধনটা ধরলাম আমি x টাকা, এবং বছর বা সময় দুটোই লিখতে পারো, বছর ইকুয়াল টু টি বছর, আমরা টি দিয়ে করি, টি বছর, তাহলে অতএব সূত্রানুযায়ী কি,
সরল সুদের সূত্র কি? সূত্রানুযায়ী I ইকুয়াল টু পি আর টি বাই 100। তোমরা নিশ্চয়ই এটা জানো। I মানে সুদ। তো কোনো মূলধন যখন সুদে মূলে দ্বিগুণ হয় তখন কত হবে? 2x। এটা কিন্তু সুদ আসল। তো এই সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ কত হবে? কত হবে? 2x থেকে আসল কি x বাদ দেব, ইকুয়াল টু p মানে মূলধন x, r মানে কত পার্সেন্ট এখানে? এখানে r হচ্ছে, একটু বলে দিই, 6.1/4% মানে 4 6 24 একে 25/4%। তো সেই কতটাই লিখবো 25/4। টি মানে টিটা বের করব, ইন্টু সূত্রের যে 100 সেটা এখানে লিখব। তো দেখো 2x থেকে x গেলে কি থাকে? x ইকুয়াল টু উপরে x ইন্টু 25 ইন্টু টি বাই নিচে 4 ইন্টু 100। 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, আর x আর x ডান দিক বাদিক উপরে উপরে আসে, তাই সেটা আমরা কাটতেই পারি। তার মানে আমরা কি পেলাম? বাদিকে কিন্তু 1 থাকলো। তার মানে 1 ইকুয়াল টু, ক্লিয়ার করে বলি, টি বাই কত আসলো? 16। তাহলে বজ্রগুণ করলে টি এর মান কত আসলো? 16। অতএব নির্ণীয় সময় বা নির্ণীয় বছর যেটা লেখো চলবে। তাহলে নির্ণীয় সময় ইকুয়াল টু 16 বছর। কিভাবে উত্তর লিখতে হয় এবং কত শর্ট করে এই সমাধানগুলো করতে হয়, কারণ এর প্রত্যেকটির মার্কস হলো 2, থাকে 10টি কোশ্চেন, এখানে 20 মার্কস তোলা খুব কঠিন কিছু না। আর এখানে যতটা লস করবে, যারা ফুল মার্কস তুলতে চাও তার কিন্তু ওখান থেকেই তোমাদের লসটা শুরু হবে। মূল লসটা এই কোশ্চেনেই হয়। 1 2 3 তেমন কোনো সমস্যা নেই। তাই তোমরা দ্রুত কমেন্ট করো যে আর কোন দিকটা চাই, আর না হলে নেক্সট আমি এই অবজেক্টিভ করব। আর ইম্পর্টেন্ট কিছু ত্রিকোণমিতি আর হচ্ছে পরিমিতি আমি দেবো। আমি এরপরে যে ভিডিও আমি খুঁজে খুঁজে করব সেগুলো যেমন সাজেশন টাইপ হবে তেমনি সেগুলো সলভ করে দেব। সুতরাং আমার সঙ্গেই থাকো আর এক্ষুনি লাইক করো আর শেয়ার করো।